আচ্ছা, আমরা আজকে একটা পিডিএফ ফাইল তৈরি করব। তো আমি একটা কিছু টেক্সট লিখে আমি একটা ফাইল তৈরি করে নিলাম। এটাকে আমরা হচ্ছে পিডিএফ এ কনভার্ট করব। আর এটা যেটা আছে এটা হচ্ছে ওয়ার্ড ফাইল, তো আমরা পিডিএফ এ কনভার্ট করব। তো সেটা আজকে দেখব। আমরা এই ওপেন থাকা অবস্থায় চলে যাব ফাইল মেনুতে এবং সেখান থেকে যাব হচ্ছে সেভ অ্যাজ বাটনে। এই যে সেভ এস যে ফাংশনটা বা অপশনটা আছে সেখানে, এখান থেকে আমরা পিডিএফ এ কিভাবে কনভার্ট করব এইখানে ক্লিক করব সেভ এসে। আমরা এর আগে দেখছি সেভ এসে ক্লিক করার সময় আমরা চাইলে নাম দিতে পারি এবং ফাইল টাইপ যেটা আছে এটা হচ্ছে ডট ডক্স। তো এই ডট ডক্সটাই চেঞ্জ করে দিতে হবে। তার আগে আমি ফাইলটার নাম চেঞ্জ করে দিই। আমি জাস্ট দেখি ফার্স্ট পিডিএফ ফাইল, এটা নাম দিলাম। আর সেভ করব কোথায়? আমি আমার এই যে পিসির মধ্যে ডকুমেন্টে সেভ করব। এই জন্য এই লোকেশনটাই থাক, কোনো কিছু চেঞ্জ করব না, অ্যাড্রেসটা চেঞ্জ করতেছি না। আচ্ছা, সেভ অ্যাজ টাইপ এটা হবে কি, যেহেতু আমরা পিডিএফ ফাইল করব এখান থেকে খুঁজবা পিডিএফ কোথায় লেখা আছে, এই যে লেখা আছে পিডিএফ, ব্র্যাকেটে এক্সটেনশনটা দেওয়া আছে যে ডট পিডিএফ। এটা করলে আমার ফাইলটা আলাদাভাবে আমাকে শো করবে। ক্লিক করি, দেখো পিডিএফ হইছে। এখন আমি যদি এটা সেভ করি এই জায়গায় সেভ হবে। তো আমি সেভ করি, সেভ করে দিলাম। একটু সময় নিবে, লোডিং হচ্ছে। ফাইলটা দেখো পিডিএফ হওয়ার পর এটা আমাকে ডিরেক্ট ব্রাউজারে ওপেন করে দিচ্ছে। আমার এখানে যদি পিডিএফ রিডারের কোনো সফটওয়্যার থাকে সেই ক্ষেত্রে ওই সফটওয়্যারটা দিয়ে ওপেন হবে, না হলে আমি নিজে ব্রাউজারে ওপেন করে নিতে পারবো অথবা ইচ্ছা মতো যে কোনো রিডারে আমি ওপেন করে নিতে পারবো। তো এই যে হলো আমার পিডিএফ ফাইল। এই ফাইলটাতে আমি সহজে কি করতে পারবো না, এডিট করতে পারবো না। এবং কাউকে যদি এই ফাইলটা আমি পাঠাই এটা কি হবে না, চেঞ্জ হবে না, যেরকম পাঠাবা সেরকমই পাবা। এই জন্য পিডিএফ ইউজ করা হয়, যেন ফাইলটা কোথাও কোনো শব্দ মিসিং না হয়ে যায়। আর ওয়ার্ডে দিলে কি হয়, অনেক সময় ওয়ার্ডের ভার্সন অনুযায়ী যখন পিসি চেঞ্জ হয় এগুলো সব কি এলোমেলো হয়ে যায়। টেক্সট অ্যালাইন তোমার এলোমেলো হতে পারে। তারপর ফন্টের সাইজ, যদি টেবিল ক্রিয়েট করো টেবিল অনেক সময় ভাঙে যায়। তো এই সব কিছু থেকে আর কি ফাইলটাকে সেভ করার জন্য আমরা পিডিএফ এ ফাইলকে সেভ করে থাকি। তো আমরা এরপরে চাইলে পিডিএফ এ করতে পারবো। তোমাদের যে কোনো ডকুমেন্ট ওপেন থাকা অবস্থায় ফাইলে যাবা, সেখান থেকে সেভ অ্যাজ করে পিডিএফ করলেই হয়ে যাবে। এখন ওই ফাইলটা আমি দেখি কোথায় সেভ করলাম। আমি করছি আমার পিসির ডকুমেন্টে। এই যে ডকুমেন্টে এখন দেখো সবগুলা ফাইলের মধ্যে এইটা একটু আলাদা করতেছে এবং লেখা আছে কি ফার্স্ট পিডিএফ ফাইল ডট পিডিএফ। এই যে এক্সটেনশনটা এটা হচ্ছে পিডিএফ ফাইলের এক্সটেনশন। এখানে ব্রাউজারের চিহ্ন দেখাচ্ছে। তোমাদের এখানে যদি কোনো রিডার থাকে, পিডিএফ রিডার, সেক্ষেত্রে এটা সাদাও থাকতে পারে, আবার ওই সফটওয়্যার আইকনটা নিয়ে নিতে পারে। এটা ফেক না, জাস্ট দেখবা যে পিডিএফ লেখা। আর এই যে অন্যান্য ফাইলগুলো এগুলো হচ্ছে কি ডট ডক্স। বুঝতে পারছো? তো এটা আমি যদি এখন ওপেন করি, আমার যেহেতু কোনো রিডার ইনস্টল করা নাই, এটা আমাকে অটোমেটিক একটা ব্রাউজারে নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে সেই ফাইলটা। আমরা এতটুকু বুঝতে পারছি। এই পিডিএফ বিশেষ করে তোমরা যখন রিজিউমি অর্থাৎ সিভি বানাবা সেক্ষেত্রে পিডিএফটার দরকার পড়ে। আর 2007-এর যে অফিস ভার্সনটা আছে ওইটাতে হচ্ছে এই পিডিএফ অপশনটা থাকে না। 10, 13, তারপরে হচ্ছে 16, 2019 আপডেট যেগুলো আসছে এগুলাতে তোমরা এই পিডিএফ অপশনটা পাবা এই সেভ এস থেকে। বুঝতে পারছো? এখান থেকে পিডিএফ অপশনটা অনেক সময় থাকে না। আর আরেকটা বিষয়, তোমরা যদি ওয়ার্ড ফাইল কাউকে ট্রান্সফার করতে চাও তাহলে সেভ করবা সব সময় এখান থেকে। এই দেখো 97 আছে না, ওয়ার্ড 97 থেকে 2003 দেখতে পাচ্ছ? জি ম্যাম। এটা হচ্ছে ডট ডট, এটা না, এই যে 97 থেকে 2003 ডকুমেন্ট ডট ডক, এটাতে সেভ করে যে কাউকে ওয়ার্ড ফাইল পাঠাবে। তাহলে হবে কি, তার পিসিতে যেই ভার্সনে থাক তোমার ফাইলের কোনো হেরফের হবে না, চেঞ্জ হবে না। বুঝতে পারছো? এটা হলো স্ট্যান্ডার্ড আর কি একটা ফরম্যাট। 97 থেকে 2003, আর কিছু মনে রাখো আর না রাখো, 97 থেকে 2003 ডকুমেন্ট ডট ডক।
একটু মনে রাখলে হবে। আর যখন তুমি হচ্ছে 2003 এই ভার্সনগুলোতে সেভ করবে তখন এর এক্সটেনশনটা হবে .doc, মানে এক্সটা থাকবে না। আর এখন আমরা যেটা সেভ করতেছি এটা হচ্ছে .docs, শেষে একটা এক্স এক্সটেনশন থাকে যাচ্ছে। তো এটা আর কি দেখে তুমি বুঝতে পারবা যে এটা কোন মানে কোন ফরম্যাটের জন্য এই ফাইলটা সেভ করা হয়েছে। ঠিক আছে, এটা আমি সেভ করে রাখলাম ডক্সেই, সমস্যা নাই। তো এই ছিল ফাইল মেনুর আমাদের হচ্ছে পিডিএফ। আরেকটা জিনিস এখানে আছে অপশন, এটা একটু হালকা পাতলা বলি। এখান থেকে অপশন যদি যাও, জেনারেলে কিছু অপশন পাবাই। যে এখানে হয় কি, ওই যে তোমাদের পিসির মনে করো কিছু সেট আপ দেওয়া থাকে, তোমরা যখন একটা অক্ষর লিখো অটোমেটিক কিছু শব্দ তোমাকে কি করে শো করে, মানে বলে যে তুমি এটা কি লিখতে চাচ্ছ নাকি এরকম, বা তোমার ট্যাব কতটুকু ইউজ করা হয়েছে, স্পেস কতটুকু ইউজ করা হয়েছে, বুঝছো? মানে কিছু অটোমেটিক যে হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া থাকে, সেগুলো তোমরা এই অপশন থেকে পাবা। এটা খুব একটা দরকার হয় না, বাট কোনো কাজ যদি তুমি করতেছো দেখতেছো যে হচ্ছে না, সেই ক্ষেত্রে তুমি এখান থেকে ওই সমস্যাটা খুঁজে সলভ করে নিতে পারো। যেমন এখানে অনেক কিছু দেওয়া আছে যে টপ ট্যাব ক্যারেক্টার লেখাটা এরকম ভাবে যাবে, মানে 4-5টা স্পেস মিলে এত দূর যাবে, এগুলা টিক দেওয়া নাই। আর এগুলাতে দেখো উপরের গুলাতে এই যে একটু উপরে যেটা, এটা টিক দেওয়া আছে, শো হাইলাইটস মার্ক, এটা শো করে দেওয়া আছে। তো এরকম যদি অনেক কিছু টিক মার্ক করে দেওয়া থাকে তাহলে ওটা কি অন হয়ে থাকবে, আর যদি টিক মার্ক না থাকে অফ হয়ে থাকবে। তো এই জিনিসগুলো এখান থেকে তোমরা চেক করতে পারো। যেমন এখানে আছে জেনারেল, জেনারেল ভিতরে অনেক কাজ আছে। তারপরে তুমি চাইলে যে ইউজার নেম পিসি এটা চেঞ্জ করতে পারো, তবে এগুলোর দরকার হয় না, এগুলো করতে গেলে উল্টা আরো ভেজাল হয়। তারপরে আছে ডিসপ্লে, এখানে প্রুফিং, তারপর সেভ, বিভিন্ন সেভ ফরম্যাটগুলো তোমরা নিতে পারবে এখান থেকেও। ল্যাঙ্গুয়েজ, এই যে আমরা ইংলিশটা ইউজ করতেছি, তুমি চাইলে অন্যটাও দিতে পারো। তারপরে অ্যাডভান্স অপশন, এই যে কিছু কাজ থাকে, এইগুলো অনেক সময় আমাদের কাজ করার সময় কাজে লাগে। মানে অটোমেটিক দেখা যাক কোনো একটা আনসিলেক্ট হয়ে আছে, তুমি যখন অফিস ইনস্টল করছো এটা তোমার হচ্ছে মানে আনটিক মার্ক করা থাকে, টিক দেওয়া থাকে না, তো সেক্ষেত্রে দেখা যায় তোমার সেটিংসে কিছু চেঞ্জ হয়েছে। তো এটা যদি ঠিক করে দাও তাহলে তোমার ওই সমস্যাটা সমাধান হবে। তারপর কাস্টমাইজ রিবন, এই যে রিবন যে আমরা টুলস বারগুলো দেখি এটা বলে রিবন। তো ওখানে যেগুলো কি কি থাকবে না থাকবে এগুলো তুমি এখান থেকে শো আর হাইড করে দিতে পারো, যে ডান পাশে এখান থেকে দেখাবে, আর এর পাশ থেকে অ্যাড করো, এগুলো অ্যাড হবে যে টিক মার্ক দিলেই, ঠিক আছে। তো কুইক অ্যাক্সেস টুলবার যেগুলো পাবা, কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে মানে কি কি শো করবে না করবে এটা দেখা এখানে। অ্যাড ইনস, ট্রাস্ট সেন্টার, এগুলো দরকার নেই অতটা, এই অপশনটা বিশেষ করে দরকার হয়, যে অ্যাডভান্স অপশনটা, বুঝা গেছে? তো এটা ছিল অপশন মেনু, ফাইল মেনুর মধ্যে অপশন। তো এতটুকুই ছিল আমাদের ফাইল মেনুর কাজ, ঠিক আছে। এক্সিট তো তোমরা জানো, এখানে আর কিছু দেখার নাই। এখন বলো এতটুকুর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? গত ক্লাসটা আর আজকে যতটুকু বললাম, সমস্যা নাই ধরে নিচ্ছি আমি, সমস্যা নাই। আচ্ছা, আজকে আমাদের ফাইল মেনুর কাজ তাহলে মোটামুটি শেষ। এরপরে আমাদের কোন মেনু আসতেছে? হোম মেনু, ঠিক আছে। হোম মেনুটা ওপেন করা আছে। তো এই হোম মেনুর মধ্যে দেখো অনেক কিছু আছে, অনেকগুলা টুলস আছে, এগুলা এক একটা টুলস। হ্যাঁ, এই প্রত্যেকটা টুলসের কাজ আমরা এখন আস্তে আস্তে করে দেখব। আজকে একদিনে এগুলো সবগুলো দেখা সম্ভব হবে না যদি তোমাদের ভালো করে বুঝাই। তো যতটুকু ক্লাস টাইম আছে এর মধ্যে আর কি দেখার চেষ্টা করি যতটুকু পারি। এরপরটা আমরা নেক্সট ক্লাসে দেখে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা এখন বলো সবাই কপি পেস্ট করতে পারি? জি ম্যাম। কপি পেস্ট কিভাবে করতে হয়? মনে করো আমি এই লাইনটা আছে না, ডিলিট করে দিলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি কপি ডিলিট করছি। এখন আমি যদি একটু ফাঁকা করি, এই যে যেখানে কার্সরটা আছে, আমার কার্সরটা নড়াচড়া করতেছে, দেখতে পাচ্ছ? লাফালাফি করতেছে যে। জি। তো এখানে আমি চাচ্ছি কি, এই যে প্রথমে লাইনটা লিখছি, আই এম এ স্টুডেন্ট, আই রিড ইন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এট ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, ঠিক আছে। এইটা লেখা আমি কি করব, এই লেখাটা কি করব, সিলেক্ট করব, করে কপি করব কোথায়? নিচে। তো আগে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, করে আমি যদি এখানে কার্সরটা ক্লিক করে দেই, দিয়ে যদি আমি পেস্ট করি, ওই লেখাটা এখানে চলে আসবে না? আগে কপি করতে হবে, কন্ট্রোল সি তারপরে কন্ট্রোল ভি পেস্ট। হ্যাঁ, তো
কন্ট্রোল এই যে সি করলাম কিবোর্ড থেকে, তারপর পেস্ট কোথায় করবো, ওখানে কার্সরটাকে রাখবো, তারপর কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেছে না? হয়ে গেছে, এই যে এটা হয়ে গেছে। একই লেখা তো উপরে নিচে, জন্য মনে হইতে পারে না হয়েছে, কিন্তু হয়েছে। আচ্ছা, এই কপি পেস্টটাই এখন এই হোম মেনুতে আছে। কোথায়? এই যে দেখো পেস্ট, তারপরে যে কপি, এটা হলো কাট। ঠিক আছে, এরপর হচ্ছে ফরম্যাট পেইন্টার, এটা আমরা দেখবো হচ্ছে পরের ক্লাসের শেষের দিকে। তো এই যে কাট, কপি, পেস্ট। কাট জিনিসটা কি দেখো, আমি এই লেখাটা সবটাই তুলতেছি, কন্ট্রোল এক্স দিব। কি দিব? কন্ট্রোল এক্স। অথবা আমি যদি এইখান থেকে মাউস নিয়ে গিয়ে এই লেখার উপরে ক্লিক করি, তাহলে কি হবে? কাট হবে। দেখো ওই লেখাটা নাই, চলে গেছে। বুঝতে পারছো? এখন আমি যদি দেই জি ম্যাম। কন্ট্রোল ভি, অথবা এই যে এখানে পেস্ট অপশন আছে না, এখানে যদি ক্লিক করি আমার পেস্ট হয়ে যাবে। দেখো পেস্ট হয়েছে। আমি এটা একটু জি ম্যাম। এই লেখাটাকে একটু ইটালিক করে দিই, তাহলে আমার কাকে পেস্ট করতেছি, কাকে কপি করতেছি বোঝা যাবে। কি করবো? এটা কাট করব। হ্যাঁ, কন্ট্রোল এক্স, অথবা এখান থেকে যে কাট অথবা কপি, মানে যেটা করতে চাও সেটা কাট করব করে। আবার দেখো এখন কয়টা লাইন আছে? আই এম স্টুডেন্ট, 2টা লাইন। তারপর এই লেখাটা ইটালিক না, হয় কি না? ইটালিক। জি ম্যাম। তো আমার একটা লাইন আছে কি রেগুলার লেখা, মানে সোজা, ইটালিক না। তো আমি কপি করছি কোনটাকে বা কাট করছি কোনটাকে? সোজা লেখাটাকে করছি না? তো আমি এখানে লিখে একটা ইন্টার দিলাম। এখন আমি যাচ্ছি এখানে আমার লেখাটা পেস্ট হবে। তো কি দিব? কিবোর্ড থেকে কন্ট্রোল ভিও দিতে পারো, আবার এখান থেকেও পেস্ট ক্লিক করলে ওটা পেস্ট হবে। কিন্তু আমি এখন কিবোর্ড থেকেও করব না, এখান থেকেও করব না, হোম মেনু থেকেও করব না। হ্যাঁ, আমি এবার কিভাবে করব? মাউসের রাইট বাটন আছে না, জি ম্যাম। সেটাতে ক্লিক করব। মানে 3টা উপায়ে তোমরা কপি পেস্ট কাট করতে পারবা। এখন মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করছি, দেখো কিছু আসছে। এই দেখো এখানেও কিন্তু কাট কপি আছে। তো আমরা যেহেতু কাট কপি একটা করে ফেলছি, ওই জন্য এটা সাদা হয়ে আছে, একটু অফ হোয়াইট হয়ে আছে, বাট পেস্ট অপশনটা আমার অন আছে। তো এখান থেকে আমি যদি এই যে অপশনে দেই, এখানে পেস্টের অপশন দিচ্ছে আমাকে 3টা, আমি যে কোনো একটাতে ক্লিক করলে আমার কাজ হবে। আমি যাচ্ছি এইটা দিব, শুধু লেখাটা যেভাবে ছিল যেন ওভাবে আসে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, এই দেখো লেখাটা আসছে। এই লেখাটা একটু আগে ছিল, একটু আগে এটা ছিল না। বুঝতে পারছো কি চেঞ্জ হচ্ছে? এটাই হলো কাট কপি পেস্ট। তো কাট কপি কয়ভাবে করতে পারবো আমরা? কাট কপি পেস্ট 3 ভাবে করতে পারবো, 3 টাইপ। একটা হচ্ছে কি কিবোর্ড দিয়ে, মাউস এবং কিবোর্ড। হ্যাঁ একটা মাউস দিয়ে, আর একটা হচ্ছে যে হোম মেনু থেকে, এই মেনু বার থেকে আর কি, যেটা বলে। ঠিক আছে, একটা হচ্ছে মেনু থেকে। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু 1 মিনিট ওয়েট করি। আমি এখান থেকে একটা নতুন পেজ নিব। নতুন পেজ নিলে কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল, তার সাথে এন্টার বাটন প্রেস করব, নতুন পেজে যাই। এখানে আমরা এখন আসি, এই যে হোম মেনুর কিছু এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আজকে দেখব কি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রিক থ্রো, আর সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। উপরে যেগুলো আছে সেগুলো আমরা পরের দিন দেখি, কারণ উপরে এগুলো বলতে গেলে একটু বেশি সময় লাগবে, তোমাদের সময় অনেক কম আছে। ঠিক আছে, তো আমরা বোল্ড বুঝি। আমরা একটা লেখা লিখলাম, যেমন ভিলেজ। হ্যাঁ, এই লেখাটা কি করব আমি বলো তো? বোল্ড করব। বোল্ড। বোল্ড করার শর্টকাট কমান্ড কি বলতে পারবা কেউ? কন্ট্রোল বি। কন্ট্রোল প্লাস বি। তার আগে কি করতে হবে? সিলেক্ট। লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন আমি এটা সিলেক্ট না করার অবস্থা দেখো, দেখি আমার মেনু বারে মাউসটা নিয়ে যাচ্ছি, এই জায়গায় বিটা হাইলাইট হয়ে আছে না? জি।
এটা জি ম্যাম। হচ্ছে বোল্ডের অপশন। অটোমেটিক আমার এই লেখাটা বোল্ড হয়ে আছে, তার জন্য এটা হাইলাইট হয়ে আছে। দেখুন পাশে আই আছে, এটা হচ্ছে ইটালিক, এটা কিন্তু হাইলাইট হয়ে নাই, তার মানে আমার লেখাটা ইটালিক করা নাই। আমি যদি এই বিতে আবার ক্লিক করি, এরপরে যে লেখাগুলো লিখবো ওগুলো নর্মাল হবে। বা এই লেখাটাকে সিলেক্ট করে আমি যদি এটাতে ক্লিক করি বা কন্ট্রোল বিও দেই কিবোর্ড থেকে, সেক্ষেত্রে আমার লেখাটা নর্মাল হবে। যেমন ক্লিক করি আমি, দেখো লেখাটা চিকন হয়েছে। আবার যদি ক্লিক করি দেখবো মোটা হবে। বুঝতে পারতেছো কি চেঞ্জ হচ্ছে? জি। তো একবার যখন তুমি কন্ট্রোল প্লাস বি দিবা বা এইগুলাতে, এই সিম্বলগুলোতে তুমি ক্লিক করবা, সেক্ষেত্রে একবার কি বোল্ড হবে আর একবার নর্মাল হয়ে যাবে। তো এইভাবে বোল্ড হইলো। আমি চাচ্ছি এখানে এটা কি করব, বাঁকা করব। তাহলে কি দিব? কন্ট্রোল প্লাস আই। কন্ট্রোল প্লাস আই। Italic। সিলেক্ট থাকতে হবে কিন্তু অবশ্যই। কন্ট্রোল আই। বাঁকা হয়েছে? জি ম্যাম। এখন এখান থেকে মেনু বারে যাই, দেখো বি আর আই অটোমেটিক হাইলাইট হয়ে আছে না? জি ম্যাম। তো এটা দেখেও তুমি বুঝতে পারবে তোমার লেখাটাতে কি কি স্টাইল অলরেডি ইউজ করা আছে। বুঝা গেছে? তো এখন যদি আমি এটা কি করবো, আবার ইটালিকও করবো না, বোল্ড করবো না, সেক্ষেত্রে কি করব? এখন এই অবস্থায় এই বিতে গিয়েও ক্লিক করে দিব, লেখাটা তাহলে নর্মাল হবে, বোল্ড থাকবে না। আবার আইতে গিয়ে ক্লিক করব, তাহলে কি হবে? লেখাটা নর্মাল হবে, ইটালিক হবে না। দেখো ক্লিক করছি, এগুলা কিন্তু আর হাইলাইট হয়ে নাই, আর লেখাটা আমার কি হয়েছে? নর্মাল হয়ে গেছে। বুঝতে পারতেছ? একটু জুম ইন করে নিলাম। আচ্ছা, বোল্ড গেল, ইটালিক গেল। এখন চাচ্ছি আমি চাচ্ছি যে ভিলেজ আর টাউন লিখলাম, এটার নিচে কি দিব? একটা আন্ডারলাইন দিব। কি দিব? আন্ডারলাইন মানে দাগ। আমরা অনেক সময় বই পড়ার সময় বইয়ের নিচে খুব প্রয়োজনীয় যে অংশটা থাকে, নিচে একটা দাগ দেই না, কলম দিয়ে বা মার্কার পেন দিয়ে হাইলাইট করার জন্য, যেন পরবর্তীতে খুব তাড়াতাড়ি চোখে পড়ে বা খুব তাড়াতাড়ি খুঁজে পাও। তো সেই ক্ষেত্রে এখানেও যদি তুমি আন্ডারলাইন দিতে চাও, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল প্লাস ইউ দিবা, কন্ট্রোল ইউ। তাহলে দেখো একটা কি আন্ডারলাইন চলে আসছে। এটা ছাড়াও তুমি যদি এখানে সিলেক্ট রাখে এই যে ইউ এ ক্লিক করো, তাও কাজ করবে। বুঝতে পারছো? একবার এটা ক্লিক করলে তোমার আন্ডারলাইন আসবে, আর একবার ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। ঠিক তেমনি ভাবে কিবোর্ড থেকে একবার যদি কন্ট্রোল প্লাস ইউ দাও, আন্ডারলাইন আসবে, আর একবার যদি কন্ট্রোল প্লাস ইউ দাও, আন্ডারলাইনটা চলে যাবে। এই যে, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এই যে আন্ডারলাইন আমি নিলাম, হ্যাঁ, কন্ট্রোল ইউ নেওয়ার পর তুমি যদি চাও এখানে কোনো লেখা লিখবা, এই দেখো ভিলেজের পরে কমার পরে টাউন আছে, এখানে একটা মাঝখানে স্পেস আছে না? আছে কি না? জি এখানে তুমি কিছু আছে। লিখো আর না লিখো, এই অবস্থায় যতবার তুমি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বা সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট যদি করা থাকে, যদি স্পেস দাও, এটা অটোমেটিক আন্ডারলাইন পাবে, মানে যে স্টাইলটা তুমি ব্যবহার করছো ওটা অটোমেটিক পাবে। পাচ্ছে না? এখানে আমি সামনে যাই আর পিছনে যাই, দেখো যতবার স্পেস দিচ্ছি ততবার আন্ডারলাইনটা পাচ্ছে, মানে ওই স্টাইলটা পাবে। এখানে বোল্ড করে রাখলেও বোল্ড হবে, ইটালিক করে রাখলেও ইটালিক হবে। তো এটা তুমি কিভাবে সরাবা? তখন তোমাকে কি করতে হবে? এই জায়গাটা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করতে হবে, করে আবার কন্ট্রোল ইউ অথবা এই ইউ এ গিয়ে ক্লিক করতে হবে। দেখো আন্ডারলাইনটা চলে গেছে। সবটা গেল না কেন? এই যে যাচ্ছে না কোনো। ও আচ্ছা, একটা স্পেসে বেশি নিছি তো, এই জন্য এটা যাচ্ছে না। তো যাই হোক আর কি, এভাবে তুমি যদি নাও তাহলে তোমার কি হবে? আন্ডারলাইনটা চলে যাবে। তো এটা কেন দেখাইলাম? কারণ দেখা যায় অনেক সময় তোমরা নর্মাল লেখা লিখছো বা বোল্ড, ইটালিক করছো, আন্ডারলাইন করছো, পরে চাচ্ছ নর্মাল লিখতে, বাট হচ্ছে না, কিন্তু তুমি বুঝতে পারতেছো না যে আসলে এই সমস্যাটা কোথায়। বুঝতে পারছো? তো এইভাবে তুমি ওই জায়গাটা আনসিলেক্ট করে নিবা। যেমন এই যে ভিলেজের আমি ডবল এল এটাকে সিলেক্ট করে ইউ করে দিলাম, আবার দেখো এর নিচে আর আন্ডারলাইনটা নাই, তাই না? জি তো এখন যদি এই ভি ডবল এল আর এর মধ্যে আমি যদি লিখি, যাই লিখি না কেন,
আন্ডারলাইন পাবে না। বাট আমি যখন একটু আগায় যাব, ওই যে ভি আই এর এখানে চলে যাব, সেক্ষেত্রে আমার কি হবে, আন্ডারলাইন পাবে, যা লিখি আন্ডারলাইন পাবে। বুঝতে পারছো? তো এই ভুলগুলো আর কি খুব ছোট বিষয়, ফানি বিষয়, বাট অনেকের হয়ে যায়, যারা বিশেষ করে তোমাদের মতো বিগিনার, নতুন, তাদের কাছে আবার অনেক মানে কষ্টকর হয়ে যায়। তো এইগুলা তোমরা চেঞ্জ করে নিবা। আচ্ছা, এটা গেল আন্ডারলাইন এক প্রকার। কিরকম আন্ডারলাইন দিলাম আমি, কন্ট্রোল ইউ দিলাম। এটা কি একটা লাইন না, একটা রেখা টানছি শুধু। আমি চাইলে এটা কি করতে পারবো, ঢেউয়ের মতো দিতে পারবো, ডট ডট দিতে পারবো, আবার হচ্ছে কি ডাবল লাইনেরও দিতে পারবো। কিভাবে, সিলেক্ট করি, যতটুকু নিব ততটুকু সিলেক্ট করে, এই যে ইউ আছে না, ইউ এর পাশে দেখো একটা অ্যারো চিহ্ন আছে, আছে কি? জি ম্যাম। এই যে অ্যারো চিহ্নটা আছে, এটাতে ক্লিক করবে, এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে। ক্লিক করি, দেখো দেখতে পাচ্ছ, এটা ডাবল লাইন, এটা সিঙ্গেল লাইন, এটা হচ্ছে ডট ডট ডট, এটা ড্যাশ ড্যাশ, এটা হচ্ছে ডট ড্যাশ, এটা হচ্ছে ডট ডট ড্যাশ, মানে এইরকম স্টাইলটা। তারপর আছে ঢেউয়ের মতো। এই যে তুমি চাইলে আরো এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবা মোর আন্ডারলাইন থেকে। তো আমি হচ্ছে ডাবল লাইনটা নিলাম, ঠিক আছে। এরপরে আমি উপরের পেজে চলে যাই, এখানে এই যে আই এম এ স্টুডেন্ট, এই লেখাটাতে আমি একটা আন্ডারলাইন দিব। হ্যাঁ, আবার এই ইউ এ যাব, ইউ এর এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব, ক্লিক করে নিচে নামে এই যে যেটা আমার পছন্দ আমি সেটা নেব। দেখো দেখি এই আন্ডারলাইনটা এবার একটু আলাদা না, ডট ডট, জি ম্যাম। পাইছো? তোমরা অনেক সময় যে ফর্মগুলো ফিল আপ করো, সেখানে এইভাবে আন্ডারলাইন দেওয়া থাকে, তাই না, ডট ডট দিয়ে। তুমি চাইলে এমনি এখানে ফাঁকা দিয়ে ফুল স্টপটা ইউজ করে করে তুমি ডট ডট দিতে পারো। এই দেখো, তো ওটা আলাদা, আর এই জিনিসটা আলাদা। বুঝতে পারছো? আচ্ছা, আমি যাচ্ছি এবারে পরের লাইনে, আই এম স্টুডেন্ট, এতটুকু এখানে কি দিব, ঢেউয়ের মতো করে যেই আন্ডারলাইনটা আছে ওইটা দিব। ক্লিক করি, এটা হচ্ছে ওয়েভ, ওয়েভ আন্ডারলাইন। দেখো এটা আসছে না ঢেউয়ের মতো? জি ম্যাম। তো এভাবে আন্ডারলাইন ইউজ করতে পারো। তবে তুমি যদি কিবোর্ড থেকে দাও, তাহলে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ইউ দাও, তাহলে নর্মালি আন্ডারলাইন আসবে এক লাইনের, যেটা ওয়ান লাইনের ওইটা আসবে, কন্ট্রোল ইউ, এই যে। আর এখান দিয়ে মাউস দিয়ে যদি ক্লিক করে দাও, তাহলে তুমি এখানে বিভিন্ন প্রকারের নিতে পারবা। কথা বুঝা গেছে? জি ম্যাম। ওকে, একটু থাকুক। এরপরে আমরা আসি আরেকটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখবো আজকে, তারপরে শেষ করব। সেটা হচ্ছে স্ট্রিক থ্রো। স্ট্রিক থ্রো মানে কি, কেটে দেওয়া, লাইনটা কেটে দেওয়া। আমরা অনেক সময় ইংরেজি ট্রান্সলেশনে দেখি যে লাইনটা কেটে দাও, এরকম কিছু ট্রান্সলেট করতে দাও, ইংলিশে দেয় অথবা বাংলাতেও দেয়, বুঝছো? তো সেক্ষেত্রে আমরা যদি আমার দৈনন্দিন জীবনে দেখি যে স্টিক থ্রো মানে কি, কেটে দেওয়া, আমরা যা লিখছি এটা কেটে আবার নিচে দেখাবো। এখন কিভাবে, আমরা সবাই লোটোর মনে করো শোরুমের বাইরে অনেক সময় দেখি ডিসকাউন্ট কি থাকে, ডিসকাউন্ট কত পার্সেন্ট, 30%। আচ্ছা, আন্ডারলাইনটা সরাই দেই, কন্ট্রোল ইউ, 30% কত ডিসকাউন্ট দিচ্ছে আমাকে, কে দিচ্ছে, লটো। এটাকে একটু রেড কালার করে দেই। তো এটা দিয়ে এখন যে শুটা, আগে যে শুটা কত ছিল, 1500 ছিল, হ্যাঁ 1500 টাকা। এখন ওটার দাম কমে কত হয়েছে, 1050 টাকা। 30% কত হয়, আচ্ছা যত হোক সমস্যা নাই, ওটা আমরা এখন ক্যালকুলেশন না করি। তো ডিসকাউন্ট 30% দিচ্ছে, শুয়ের দাম ছিল কত, 1500 টাকা, বাট এখন ওটা কত হয়েছে, 1050 টাকা। তো আমাকে যখন আমি নর্মাল কোন ইউজার আমি কিনতে যাব, আমাকে যদি এই জিনিসটা না দেখায়, শুধু বলে কি লোটোর দাম কমে এত টাকা হয়েছে, আমি কি বিশ্বাস করব সহজে? আমরা বাঙালিরা সহজে বিশ্বাস করি না। সেক্ষেত্রে আমাদের যদি দেখায় কি যে শু এত টাকা ছিল, আর কি এত টাকা ছিল, এত টাকা এখন দাম, তাহলে তো আমরা বিশ্বাস করব, তাই না? আমি কি করতেছি, রেখাটাকে কাটাই দিচ্ছি, এই যে লেখাটাকে কাটাই দিচ্ছি, রেখাটাকে কাটতেছি অথবা লেখাটাকে যাকে কাটি কাটিয়ে দিচ্ছি, এই জিনিসটাকে বলে স্ট্রিক
থ্রো, যেটা তোমরা এই যে এখানে গেলে এই যে এখানে পাবা এবিসি কে কাটে দেওয়া আছে, এটা বলে স্ট্রিক থ্রো। বুঝতে পারছো? আমার কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম। তাহলে তোমরা এই জিনিসটা করতে পারবা, জি আশা করতেছি জি ম্যাম। পারবা। তো এরকম আমি যদি এখন উপরে যাই, আমি এখন ম্যাম আবার একটু মানে রিপিট করেন, কি সিলেক্ট ক্লাস কি করতে হবে? যেটাকে স্ট্রিক্ট করবা বা যে লেখাটাকে কাটে দিবা, সেটাকে ধরো আই এম এ স্টুডেন্ট, এই দুইটা লাইন আমি পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত কাটে দিব, এটা বলে স্ট্রিক্ট থ্রো। কি করব, সিলেক্ট করব, করে মাউসটা এই যে নিয়ে যাব আন্ডারলাইনের পাশে এই যে এবিসি কাটে দেওয়া একটা অপশন আছে, নাম হচ্ছে স্ট্রিক্ট থ্রো। ক্লিক করবা, লেখাটা এখন দেখো এই যে এখানে কাটে গেছে, মাঝখানে একটা দাগ দিয়ে দিছি। ধন্যবাদ ম্যাম। এই পরিবর্তনটাই আর কি করতেছি আমরা, বুঝা গেছে? জি আচ্ছা, কারো কোনো কোশ্চিন আছে আর কি কি করলাম না করলাম? বুঝছো রে? বুঝছি ম্যাম। হ্যাঁ শুনতে পাইনি, আরেকবার বলো। বুঝছি। থ্যাংক ইউ। বুঝেছি। রেসপন্স করবা, রেসপন্স না করলে আসলে আমারও বুঝতে অসুবিধা হয় যে আসলে বুঝলা কি বুঝলাম। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই থাক, বাকি জিনিসগুলো পরের দিন দেখাবো, কারণ ওগুলোতে একটু সময় লাগবে। আজকে তোমাদের ক্লাসটা মনে হয় শেষ। তো আজকে আমরা যা যা শিখলাম তা আমরা একটা লিস্ট করে ফেলি, এই জায়গাটা একটু ফাঁকা করে লিখে ফেলি, হ্যাঁ, যেন তোমাদের সুবিধা হয়। সেটা হচ্ছে আজকে তারিখ কত? 2 তারিখ 2 মাস 22 সাল। টুডেস টাস্ক কি ছিল? আমরা ওয়ার্ড টু পিডিএফ কনভার্ট করতে শিখছি। 2 নম্বরে অপশন ফাংশন দেখছি। 3 নম্বরে হোম মেনু থেকে কি দেখছি, এটা ছিল ফাইল মেনু থেকে, এটা হচ্ছে ফাইল মেনু থেকে। আর হোম মেনু থেকে দেখলাম হচ্ছে কাট, কপি, পেস্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, THR, থ্রু, মোটামুটি এগুলাই ছিল। তো এরপরের দিন আমরা বাকি অপশনগুলো দেখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।